সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর আজকে সেকেন্ড ক্লাস। এখন গত ক্লাসে তোমাদের একজনের একটা প্রশ্ন ছিল যে পপুলেশন থেকে আমরা যখন স্যাম্পল নিচ্ছি তখন হচ্ছে কিভাবে সেটা রিপ্রেজেন্ট করবে পপুলেশনকে, যে অনেকজনের মধ্যে থেকে আমরা যেহেতু কয়েকজনকে বেছে দিচ্ছি। তো আজকে কিছুটা সেটার অ্যান্সারটা পাবা, কারণ আজকে হচ্ছে স্যাম্পলিং মেথড এটা নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে যে ডাটার সোর্স, ডাটা কালেকশন, আর হচ্ছে ডাটা প্রেজেন্টেশন আমরা কিভাবে করি, যেটা স্ট্যাটিস্টিক্স এর মানে বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট কাজ, ডাটা প্রেজেন্ট করা। এখন তোমরা সবাই তাহলে আমি এখন বলে যাব, তারপরে প্রশ্নের অপশনটা থাকবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে স্যাম্পলিং টেকনিক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং। শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি অর নন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং। এখন স্যাম্পলিংটা হচ্ছে পপুলেশন থেকে আমরা এমন একটা অংশ নিব যাদের উপর স্টাডি করলে আমরা পপুলেশন সম্পর্কে ধারণা করতে পারবো। এইটা হচ্ছে স্যাম্পলিং এর মূল কথা। এখন সেটার মধ্যে যেটা প্রবাবিলিটি স্যাম্পলিং, সেখানে টোটাল পপুলেশনের মধ্যে যে কারোই স্যাম্পল ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অর র্যান্ডম অর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। আর নন প্রবাবিলিটি যেটা, সেখানে হচ্ছে সবার ইকুয়াল চান্স থাকে না। হ্যাঁ, এটা কিভাবে করা হয় সেটা দেখলে তোমরা আরো বুঝতে পারবা। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং অর ব্লক স্যাম্পলিং, মাল্টি-স্টেজ স্যাম্পলিং অর এরিয়া স্যাম্পলিং, মাল্টিফেজ স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটির মধ্যে হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, পারপাসিভ অর জাজমেন্ট স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, কনজিকিউটিভ স্যাম্পলিং। তোমরা কেউ যদি আগ্রহী হয়ে একটা কোনো আর্টিকেল পড়তে যাও, তখন দেখবা সেখানে একটা কথা লেখা থাকে যে স্যাম্পলিং ডান বাই কনভেনিয়েন্ট পারপাসিভ স্যাম্পলিং বা কনজিকিউটিভ স্যাম্পলিং অথবা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অথবা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এরকম একটা কথা লেখা থাকে। হ্যাঁ, স্যাম্পলিং টেকনিক হচ্ছে রিসার্চ মেথোডোলজির খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। একটা রিসার্চ স্টাডি করার আগে এই স্যাম্পলিং কিভাবে করা হবে এইটার জন্য কিন্তু সেই পপুলেশনকে স্টাডি করা, সেই পপুলেশনের ভিতরে যাওয়া, এরকম রিসার্চারদের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে পপুলেশনের মধ্যে যে কেউ এই স্যাম্পলে ইনক্লুডেড হওয়ার চান্স থাকে, যেটা নন র্যান্ডম স্যাম্পলিং এ সেটা থাকে না, ইকুয়াল চান্স থাকে না। Sample unit selected randomly by lottery or by random number table. যেমন মনে করো তোমরা আজকে ক্লাসে আছো 63 পার্টিসিপেন্টস এখন পর্যন্ত যেটা দেখছি। এখন আমি যদি বলি 63 যে এই এখন 64 জনের মধ্যে যে কোনো একজনের নামের উপরে আমি মাউস রেখে তাকে একটা প্রশ্ন করলাম, এটা কিন্তু একটা র্যান্ডম স্যাম্পলিং। আমি এখানে কোনো রকম হচ্ছে কোনো মানে আগের থেকে কোনো প্রি সিলেক্টেড ক্রাইটেরিয়া নিলাম না, যে কারো নামের উপরে চোখ বন্ধ করে নামটা মাউসটা রাখলাম, তাহলে সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং হবে। হ্যাঁ, এটা একটা লটারি অথবা আরেকটা জিনিস আছে র্যান্ডম নাম্বার টেবিল, ওটা তোমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিব। হ্যাঁ, এখানে হচ্ছে যে কোনো চয়েস বা ডেলিভারেট কোনো মেথড দিয়ে না, এটা জাস্ট লটারি দিয়ে বা একটা নাম্বার ধরে। আর নন র্যান্ডম স্যাম্পলিং এ সিলেক্টেড বাই চয়েস অর ডেলিভারেটলি, যেমন আমি বললাম যে আচ্ছা আমি যতজন এই সময়ে হচ্ছে স্যামসাং মোবাইল ফোন ইউজ করছে, স্যামসাং কোম্পানি তাদের উপরে একটা স্টাডি করবে, তাহলে কি এখানে কিন্তু একটা চয়েস চলে আসলো, একটা প্রি সিলেক্টেড ক্রাইটেরিয়া চলে আসলো যে যারা স্যামসাং মোবাইল ফোন ইউজ করছে তাদেরকে বাই চয়েস সিলেক্ট করা হলো। এইটা হচ্ছে একটা নন র্যান্ডম স্যাম্পলিং। হ্যাঁ, এটার মধ্যে শুধুমাত্র যাদের ওই নির্দিষ্ট ব্র্যান্ডের ফোন আছে তারাই শুধুমাত্র ইনক্লুডেড হচ্ছে। আচ্ছা, র্যান্ডম স্যাম্পলিং রিপ্রেজেন্টেটিভ এন্ড জেনারেলাইজেবল, কারণ যেহেতু যে কারো ইনক্লুড হওয়ার সম্ভাবনা থাকে, সো পপুলেশনের মধ্যে কেউ কোনো ক্রাইটেরিয়ার জন্য বাদ যায় না। বলো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, নন র্যান্ডম, নন রিপ্রেজেন্টেটিভ এন্ড নন জেনারেলাইজেবল। যেমন আমি হয়তো একটা স্টাডি করলাম যে
কিডনি পোস্ট ট্রান্সপ্লান্ট কিডনি পেশেন্টদের ডিপ্রেশনের রেট কত। হ্যাঁ, এখন সেখানে যে রেট আসবে সেটা কিন্তু হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না, কারণ এখানে স্বাভাবিকভাবেই ডিপ্রেশনের রেটটা বেশি আসবে। আমি কিন্তু সেটা দিয়ে বলতে পারি না যে বাংলাদেশের সব মানুষের মধ্যে ডিপ্রেশনের রেট সেটা। আচ্ছা, গুড ফর অ্যানালাইটিক্যাল স্টাডি আর নন র্যান্ডমটা হচ্ছে গুড ফর ডেসক্রিপটিভ স্টাডি। এটা যখন স্টাডি টাইপ করবা তখন তোমরা আরো ভালো বুঝতে পারবা। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ক্যান বি রিজিডলি অ্যাপ্লাইড। আমরা র্যান্ডম স্যাম্পলিং থেকে যে ডাটাটা পাই সেখানে স্ট্যাটিস্টিক্যালি যেটা বলে ওইটা রিজিডলি অ্যাপ্লাই করা যায়। ওখানে যদি আমি একটা রোগের পার্সেন্টেজ পাই 8%, তাহলে আমি এটা বলতে পারবো যে ওই পপুলেশনে 8% ওই রোগটা। হ্যাঁ, কিন্তু নন র্যান্ডম স্যাম্পলিং এ সেটা বলা যায় না, যেহেতু এটা পুরোপুরি রিপ্রেজেন্ট করে না। র্যান্ডম স্যাম্পলিংটা অবশ্যই ডিফিকাল্ট, কারণ এটা অনেক লার্জ পপুলেশন, স্যাম্পলিং ফ্রেমটা অনেক বেশি লাগে। আর নন র্যান্ডম স্যাম্পলিংটা কিন্তু ইজি। এর জন্য সাধারণত আমরা মেডিকেল লাইনের লোকজন যেগুলো করি সেগুলো বেশিরভাগই নন র্যান্ডম স্যাম্পলিং থাকে। আচ্ছা, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। এখন এইটা করতে গেলে একটা কমপ্লিট স্যাম্পলিং ফ্রেম আমাদের দরকার হয়। এটা হাইলি রিপ্রেজেন্টেটিভ, গুড ফর হোমোজিনাস পপুলেশন। এর আগে তোমাদের পপুলেশনের হোমোজিনাস হেটেরোজেনাস বলেছিলাম। আর রিস্কি ফর এ হেটেরোজেনাস পপুলেশন। হেটেরোজেনাস পপুলেশন থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ওয়েতে যদি আমরা স্যাম্পল নিই তখন দেখা যাবে যে এখানে হেটেরোজেনাস গ্রুপের মধ্যে হয়তো একটা গ্রুপ অনেক বেশি চলে আসবে আর একটা গ্রুপ কম চলে আসবে, সুতরাং সেটা একটু রিস্কি হয়ে যায় হেটেরোজেনাস পপুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখো একটা স্যাম্পলিং ফ্রেম করা আছে। হ্যাঁ, যেমন তোমাদের এখন সবার নাম দেওয়া আছে সেরকমই 20 জন স্টুডেন্টের একটা নাম আমি তৈরি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্যাম্পলিং ফ্রেম। এখন এখান থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমি হচ্ছে মনে করো যে 7 জনকে নিব। আমার স্যাম্পল হচ্ছে 7 জন। আমি এই 7 জনের মধ্যে এদের ধরো যে এদের ক্লাস শুরু হওয়ার আগে একটা স্কোরিং করেছি, প্রি টেস্ট স্কোর, আবার ক্লাস শেষ হওয়ার পর একটা স্কোর করেছি, পোস্ট টেস্ট স্কোর। এখন আমি তাদের দেখবো যে প্রি টেস্ট আর পোস্ট টেস্ট স্কোরের মধ্যে কি কি ভ্যারিয়েশন আছে, কে কম পায় কে বেশি পায়, মেল ফিমেল কোনো ভ্যারিয়েশন আছে কিনা সেটা দেখতে চাই। এখন এই স্যাম্পলিং ফ্রেম থেকে আমি যদি নিতে যাই তাহলে তোমরা দেখবা সায়েন্টিফিক ক্যালকুলেটর শিফট দিয়ে যদি দশমিকের যে চিহ্ন ওটাতে চাপ দাও তাহলে একটা কথা আসবে যে র্যান্ডম। সেই র্যান্ডম দেওয়ার পর ইকুয়াল সাইনটা প্রেস করলে তখন একটা করে সংখ্যা আসে। হ্যাঁ, ক্যাসিওর যেগুলো হায়ার মডেল সেগুলোতে হচ্ছে পুরো সংখ্যা আসে, আর যেগুলো একটু লোয়ার মডেল সেগুলোতে দেখবা দশমিক আসে। দশমিকটাকে 100 দিয়ে গুণ করলে একটা ফুল নাম্বার পাওয়া যায়। মনে করো সেখানে প্রথম উঠতে পারে, আমি এখন আমার কাছে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে আমি একটা র্যান্ডম নাম্বার চাপলাম। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে শিফট দিয়ে দশমিক দিয়ে ইকুয়াল দিলাম, সেখানে প্রথম সংখ্যাটা আসছে 0.647। আর 0.647 আমি নিতে চাই 1 থেকে 10-এর মধ্যে, তাহলে এখানে 100 গুণ করব, গুণ করলে আসবে 6, মানে 647 অর্থাৎ 6 আসবে। এখন এই 6 নাম্বারে যে আছে, এই যে দেখো এখানে ইয়াসমিন, এই 6 নাম্বার স্টুডেন্ট হবে আমার প্রথম জন। এরপর আমি যতবার ইকুয়াল চাপবো ততবারই একটা করে সংখ্যা আসবে, তখন সেই সংখ্যাটা নিব। আর যদি কোনো রিপিট সংখ্যা আসে ওটা বাদ দিয়ে পরেরটাতে চলে যাব। এমন করে মনে করো প্রথমে 6 আসলো, তারপর ধরো 19 আসলো, তারপর 16 আসলো, তারপর 9 আসলো, তারপরে 1 আসলো। এভাবে করে আমি 7 জনকে নিলাম, অর্থাৎ টোটালি এটা র্যান্ডম ভাবে নিলাম। কোনো এখানে কোনো ধরনের কোনো বাই চয়েস না। হ্যাঁ, মেল নিলাম বা ফিমেল নিলাম এরকম না, চশমা পরা চশমা ছাড়া নিলাম এরকম না, বাংলাদেশি নিলাম অন্য দেশি নিলাম সেরকমও না। জাস্ট যার যেটা নাম্বার ওই নাম্বার অনুযায়ী যা আসবে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, একদমই মানে র্যান্ডমলি বা লটারি সিস্টেমে। এইটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর বৈশিষ্ট্য। মানে একটা জিনিস সহজেই বুঝতে পারতেছো যে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে গেলে এই যে স্যাম্পলিং ফ্রেমটা দরকার হয় এটা কিন্তু লার্জ পপুলেশন হলে সম্ভব না। আমি যদি এমনকি একটা শহরের কথাও ধরি, যদি বলি ঢাকা শহরের মানুষদের মধ্যে আমি একটা স্টাডি করব, তাহলে কিন্তু সম্ভব না। ঢাকা শহরের মধ্যে একটা ছোট জায়গার কথাই যে কোনো নির্দিষ্ট একটা এলাকায় ধরি যে হ্যাঁ আমি মিরপুর এলাকার মধ্যে এটা করব, তাহলে কিন্তু সম্ভব না, কারণ এই মিরপুর এলাকাতেই কয়েক মানে কত হাজার মানুষের বসবাস, তাদের স্যাম্পলিং ফ্রেম আমি তৈরি করতে পারবো। আমি যদি বলি যে হ্যাঁ আমি ধানমন্ডি এলাকার মানুষের করব, তাহলেও কিন্তু বিশাল একটা সংখ্যা চলে আসবে মানুষের, তাদের স্যাম্পলিং ফ্রেম তৈরি করা এভাবে সম্ভব না। সুতরাং সিম্পল
র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যেখানে পপুলেশন সাইজটাই স্মল, সেখানে করা পসিবল হবে। পপুলেশন সাইজ লার্জ হলে, হেটারোজেনাস হলে তখন সেটা পারবো না। হ্যাঁ, আচ্ছা, এরপর আসতেছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে এই যে যেখানে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে গিয়ে যে বললাম যে হেটারোজেনাস পপুলেশনের ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। সেটা কেমন? মনে করো তোমরা এখানে মেল ফিমেল দুই ধরনের পার্টিসিপেন্ট আছে। এখন আমি যদি বলি যে এই কয়জন পার্টিসিপেন্টের উপরে আমি দেখবো যে তাদের হিমোগ্লোবিন লেভেল কত, তাদের লাস্ট মান্থে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কতজনের, এটা আমি দেখতে চাই। এখন এবং সেটার জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছিল কতজনে, এই স্টাডিটা করতে চাই। এখন আমি যদি তোমাদের মধ্যে এরকম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দিয়ে ডাটা নেই, তাহলে কিন্তু একটা ফলস ডাটা আসতে পারে। তার কারণ যেহেতু মেল ফিমেল দুই গ্রুপই আছে, দেখা যাবে যে আমার মানে এসআরএস করে আমি হয়তো ফিমেলদের বেশি নিয়ে ফেললাম, তখন তাদের হিমোগ্লোবিন লেভেল স্বাভাবিকভাবে কম আসবে। সো এটা আসলে পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে না। আবার যদি ইউটিআর এর কথা ধরি, সেটা ফিমেলদের মধ্যে বেশি আসবে, তাহলেও কিন্তু এটা রিপ্রেজেন্ট করবে না। এখন এটাকে কিভাবে আমি ওভারকাম করব? অথবা মনে করো আমি একটা স্টাডি করছি যে কাদের মধ্যে ডেইলি ফেস ওয়াশ করার প্রবণতা বেশি। হ্যাঁ, এই স্টাডি করতে গেলে আমি যদি সেখানে রিলিজিয়নের ব্যাপারটা কনসিডার না করি, তাহলে দেখা যাবে যে আমি মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান 4 গ্রুপেরই মধ্যে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে নিলাম। এখন সেখানে যদি মুসলিমরা বেশি আসে, অটোমেটিক্যালি আমাদের দেখা যাবে যে যেহেতু 5 বার রুজু করতে হচ্ছে, সেহেতু তাদের মধ্যে ফেস ওয়াশের প্রবণতা এমনিই বেশি আসবে, তাহলে সেটা হবে না। এখন এইটাকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে স্ট্র্যাটা ভাগ করব। স্ট্র্যাটা বলতে আমাদের এই যে ভ্যারিয়েবল গুলা, যেমন জেন্ডার, রিলিজিয়ন, এজ, হ্যাঁ, এই ভ্যারিয়েবল গুলাকে কনসিডার করে, যেগুলো চেঞ্জ করে দিতে পারে আমার রেজাল্টকে, এই ভ্যারিয়েবলকে ভাগ করব। যেমন এই যে জেন্ডারের ক্ষেত্রে যেই জিনিসগুলা জেন্ডার ভ্যারিয়েবল 100, হ্যাঁ, আর স্যাম্পল নিতে চাই আমি হচ্ছে 10 জনের। এখন সেক্ষেত্রে স্যাম্পল মানে পপুলেশন থেকে স্যাম্পলের যে রেশিওটা, সেটা হচ্ছে 10%, মানে স্যাম্পলিং ফ্র্যাকশন হচ্ছে 10%। তাহলে প্রত্যেক স্ট্র্যাটা থেকে আমার 10% হিসেবে হচ্ছে স্যাম্পল নিতে হবে। এখন 100 জনের মধ্যে যদি 60 জন থাকে হচ্ছে ছেলে, তাহলে সেটার 10% হিসাব করে আমাকে হচ্ছে 6 জন নিলাম। আর ফিমেল হচ্ছে 40 জন, তাহলে 10%-এ 4 জন। এরকম করে আমাকে টোটাল স্যাম্পল সাইজ হয়ে গেল 10। হ্যাঁ, অর্থাৎ প্রতি স্ট্র্যাটা থেকে ওই পার্সেন্টেজ হিসেবে, স্যাম্পলিং ফ্র্যাকশন হিসেবে স্যাম্পলটা নিতে হবে। এইটা করা লাগে তার কারণ যখন আমি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনটা করব, সেই সময় হচ্ছে এই রেশিওটা অনুযায়ী, আবার এই প্রপোর্শনটা অনুযায়ী আমার রেজাল্টটা তৈরি হবে। এরপরে আসতেছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা হচ্ছে এখানে যখন লার্জ সাইজ থাকে, তখন আমরা র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে সিস্টেমেটিক স্যাম্পলিংটা হচ্ছে নিতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা টার্গেট পপুলেশনটা থেকে একটা র্যান্ডম স্টার্টিং পয়েন্ট নিব, তারপরে হচ্ছে একটা স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে চুজ করব। সেটা কিরকম? যদি এন্টার পপুলেশন সাইজ থাকে হচ্ছে, দেখো এখানে এন্টার পপুলেশন সাইজ হচ্ছে 1200 জন। হ্যাঁ, স্টাডি পপুলেশন হচ্ছে 1200 জন। সেখান থেকে আমি নিব হচ্ছে স্যাম্পল হচ্ছে 60 জন, তাহলে স্যাম্পলিং ফ্র্যাকশন আসলো হচ্ছে 20 জন। এখন অর্থাৎ এন, লার্জ এন ডিভাইডেড বাই এন, পপুলেশন, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পল পপুলেশনের নাম্বার। হ্যাঁ, সেটা দিয়ে স্যাম্পলিং ইন্টারভালটা বের করা হয়। এইটা, এই 20টা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল। এইবারে এই যে 1 থেকে 1200 জনের যে লিস্ট, সেখান থেকে আমি প্রথমে একজনকে নিব সিম্পল র্যান্ডম, মানে র্যান্ডম স্যাম্পলিং দিয়ে। ধরলাম যে 8 নাম্বার ব্যক্তি যে লিস্টে, তাকে পেলাম, সে হচ্ছে প্রথম জন। এবার এখান থেকে প্রত্যেক 20 জন করে, প্রথমে 28 জন, তারপরে হচ্ছে 28 নাম্বার জন, তারপরে হচ্ছে 48 নাম্বার জন, এরকম করে 20 জন 20 জন করে যেতে থাকবো। ঠিক আছে, এখন এটা হইতে পারে যে আমি
বললাম যে প্রত্যেক ঢাকা শহরের প্রত্যেক ওয়ার্ড যেটা আছে সেই ওয়ার্ডের আমি সেখান থেকে এক একজন করে স্যাম্পল প্রত্যেক ওয়ার্ডে কতজন করে হচ্ছে এখন কোভিড এর কারণে হসপিটালাইজ হচ্ছে আমি সেটা স্টাডি করে দেখতে চাই। তাহলে যতগুলো ওয়ার্ড আছে সেই সংখ্যাটা তো ফিনিট, সেই সংখ্যাটা নিলাম, সেখান থেকে আমি সিলেক্ট করলাম হচ্ছে সিলেক্ট করব ধরো যে 48টা ওয়ার্ড, সেটার মধ্যে সিলেক্ট করব হচ্ছে 6টা ওয়ার্ড। তাহলে আমার স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 8। তাহলে প্রথম ওয়ার্ডটা সিলেক্ট করব সবগুলো লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করলাম, ধরো 6 নম্বর ওয়ার্ডটা, 6 নম্বর সিরিয়ালে যে ওয়ার্ডটা আছে সেটাকে নিলাম। সেখান থেকে প্রত্যেক 8 নাম্বার পর পর, অর্থাৎ প্রথমে 14 নাম্বারেরটা যে ওয়ার্ডটা আছে 14 পরে হলো গিয়ে যে 22 নাম্বারেরটা, তারপরে হলো গিয়ে 30 নাম্বারেরটা, এভাবে করে করে নিতে থাকলাম। আবার স্যাম্পলিং ফ্রেম ছাড়াও কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং করা যায়। এখন যে উদাহরণটা দিলাম সেটা স্যাম্পলিং ফ্রেম সহ। আরেকটা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রেম ছাড়া, সেটা কিরকম? আমি বললাম যে আউটডোরে যতজন পেশেন্ট আসে তার মধ্যে যতজনের হচ্ছে কাফ আছে আমি তাদের উপর স্টাডি করে দেখবো যে তাদের চেস্ট এক্সরেতে কি ফাইন্ডিং আসে। তাহলে যত পেশেন্ট কাফ নিয়ে আসতেছে তাদের মধ্যে এরকম আমার যদি আউটডোরে দেখা যায় যে প্রতি মাসে পেশেন্ট আসে 2000 জন, আর আমি স্যাম্পল নিতে চাই হচ্ছে 200 জন, তাহলে আমার স্যাম্পলিং ইন্টারভ্যাল আসলো 10। তাহলে প্রথম যে পেশেন্টকে আমি নিলাম তারপরে এই 10 নাম্বার ইন্টারভ্যালে একটা একটা করে যাব। তার মানে হলো গিয়ে প্রথম জনকে নিলাম, তারপরে 11 নম্বর জনকে নিব, তারপরে 21 নম্বর জনকে নিব, এইভাবে আগাইতে থাকবো। এটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা হচ্ছে এখানে সুবিধা হলো গিয়ে এটা স্যাম্পলিং ফ্রেম সহ করা যায়, স্যাম্পলিং ফ্রেম ছাড়াও করা যায়। এবং এখানে হচ্ছে যে এটাও লার্জ পপুলেশনের উপর করা যায়। এখানে একটা র্যান্ডম স্টার্টিং পয়েন্ট নেওয়া হয় আর হচ্ছে একটা স্যাম্পলিং ইন্টারভাল থাকে। আমার টোটাল যে পপুলেশন সেটাকে স্যাম্পল সাইজ দিয়ে ডিভাইড করলে যে নাম্বারটা পাওয়া যায় ওটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল। এই স্যাম্পলিং ইন্টারভাল মানে প্রথম যে র্যান্ডম স্টার্টিং পয়েন্টের নাম্বারটা নিব, তারপরে স্যাম্পলিং ইন্টারভাল ধরে ধরে আমি আগায় যাব। এইটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সেটা কিরকম? যেমন আমার পপুলেশন সাইজ হচ্ছে 1200, ধরলাম যে কোনো একটা হসপিটালে আমি বললাম যে এই হসপিটালের যত পেশেন্ট ইনপেশেন্ট ভর্তি হচ্ছে 2 সপ্তাহে, তাদের উপর আমি দেখবো যে তাদের মধ্যে কতজনের সার্জারি হচ্ছে। হ্যাঁ, এখন দেখলাম যে 2 সপ্তাহে তাদের ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে 1200, আমি স্যাম্পল নেব 60 জন। এখন টোটাল যে স্যাম্পলিং ফ্রেমটা সেটাও আমার কাছে আছে, যে যেহেতু ভর্তি হওয়ার একটা রেজিস্টার সেটা আমার কাছে আছে 1200 জনের যে রেজিস্টারটা। এখন আমি সেই স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 20 এখানে। এখন প্রথম সংখ্যাটা আমি সিলেক্ট করব র্যান্ডমলি, ওই যে র্যান্ডম না মানে ক্যালকুলেটরে বা লটারি দিয়ে আমি হয়তো পেলাম যে 8 নাম্বার সিরিয়ালে যে পেশেন্ট সে হলো গিয়ে প্রথম জন। এবার আমি করলাম যে ওই লিস্টে 8 নাম্বার যে সে হচ্ছে ফার্স্ট জন। এরপর সেকেন্ড পারসন হবে 20 ইন্টারভাল যেহেতু, তাহলে 20 + 8 28 নম্বর জন। তারপর জন হবে হচ্ছে 48 নাম্বার জন, তারপর জন হবে হচ্ছে 68 নাম্বার জন। এরকম করে করে আমি আমার ডেজার্ট যেই 60 পপুলেশন 60 স্যাম্পল সেটা আমি পেয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এইটার আরেকটা সুবিধা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রেম ছাড়াও এটা সম্ভব। আমি বললাম যে আউটডোর পেশেন্টের মধ্যে যতজন আসে আমি তাদের কতজনের হচ্ছে কাফ আছে আমি সেটা দেখব। তাহলে তাদের মধ্যে আমি আউটডোরে যে কোনো মানে আমি ধরলাম যে টোটাল আমার আউটডোরে 1 মাসে আসে ধরো 2000 জন, আর আমি স্যাম্পল নেব 200 জন। তাহলে স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে, আচ্ছা আমি তাহলে আবার সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটাতে আসি। এখানে হচ্ছে স্যাম্পলিং ইন্টারভালটা বের করা হয়। সেই স্যাম্পলিং ইন্টারভালটা হচ্ছে পপুলেশন সাইজকে স্যাম্পল সাইজ দ্বারা ডিভাইড করে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল। স্যাম্পলিং ফ্রেম থেকে প্রথম স্যাম্পলটা সিলেক্ট করা হয় হচ্ছে র্যান্ডমলি। আচ্ছা আজানটা শেষ হোক তারপর আমি বলছি। হ্যাঁ, যেটা স্যাম্পলিং ইন্টারভাল নেওয়া হয়। হ্যাঁ,
এটা হচ্ছে টোটাল পপুলেশন সাইজকে স্যাম্পল সাইজ দিয়ে ডিভাইড করে স্যাম্পলিং ইন্টারভাল পাওয়া যায়। এখন প্রথম স্যাম্পলের মধ্যে প্রথম ইউনিটটা নেওয়া হয় হচ্ছে র্যান্ডমলি, যে কোনো একটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করে। যেমন ধরা যাক আমার কাছে একটা হসপিটালের 2 সপ্তাহের ইনডোরের পেশেন্টের একটা হিসাব আছে, যে 1200 জন সেখানে ভর্তি। আমি সেখানে যে স্টাডিটা করব স্যাম্পল সাইজ হচ্ছে 60 জন, তাহলে এখানে স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 20। এখন এই 1 থেকে 1200 জনের লিস্টের মধ্যে আমি প্রথমে একটা র্যান্ডমলি একটা নাম্বার সিলেক্ট করলাম, দেখলাম যে সেটা 8। এখন সেই 8 সিরিয়ালে যেই পেশেন্টটা আছে আমি তাকে নিলাম, এটা প্রথম স্যাম্পলিং ইউনিট। এরপরে হচ্ছে যে সেকেন্ড পার্সন হবে 20 যোগ 8 28 নাম্বার জন, তারপরে 28 যোগ 20 48 নাম্বার জন, এরকম করে 20 করে হচ্ছে যেতে থাকবে। হ্যাঁ, এখন এই সিস্টেমেটিক স্যাম্পলিং এর সুবিধা হচ্ছে এখানে যদি স্যাম্পলিং ফ্রেম নাও থাকে তারপরেও আমি প্রথম জনকে এরকম র্যান্ডমলি সিলেক্ট করে তারপরে হচ্ছে মানে স্যাম্পলিং ইন্টারভাল দিয়ে আগায় যেতে পারি। হ্যাঁ, যেমন আমি বললাম যে আউটডোরের প্রত্যেক পেশেন্টের মধ্যে হচ্ছে কতজনের কাফ আছে আমি সেটা দেখতে চাই। এখন আউটডোরে দেখা গেল যে 2 সপ্তাহে পেশেন্ট হচ্ছে 200 জন, আর আমি স্যাম্পল নিব 20 জনের, তাহলে সরি 2 সপ্তাহের পেশেন্ট হচ্ছে 2000 জন, স্যাম্পল নিব 200 জনের, তাহলে আমার স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 10। তাহলে প্রথম জনকে আমি র্যান্ডমলি সিলেক্ট করব, 1 থেকে 10 এর মধ্যে 9 নাম্বার সিরিয়ালে যে রুগী আসলো সে হচ্ছে প্রথম জন। তাহলে প্রত্যেক 10 করে এবার 19 নাম্বার, তারপর হলো 29 নাম্বার, এভাবে করে করে এগিয়ে যেতে থাকবে। এখানে কিন্তু আমার কোনো স্যাম্পলিং ফ্রেম দরকার হলো না, আমার যখন এখানে পপুলেশনের মধ্যে একজন আসতেছে আমি তাদেরকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাল্টি স্টেজ আর এরিয়া স্যাম্পলিং হচ্ছে যখন পপুলেশন অনেক লার্জ এবং এখানে কোনো স্যাম্পলিং ফ্রেম নাই, তখন হচ্ছে মাল্টি স্টেজ আর এরিয়া স্যাম্পলিং করা হয়। যেমন আমি বললাম যে ঢাকা শহর, মানে এখানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার স্যাম্পলিং ফ্রেম নেওয়া হয়। আমি বললাম যে ঢাকা শহরে বা আমি দেখতে চাই বাংলাদেশে আন্ডার 5 চিলড্রেনের মধ্যে কতজনের হচ্ছে হেলমেন্থিয়াসিস আছে। এটা দেখতে গেলে দেখো পুরা বাংলাদেশ, তার মধ্যে হচ্ছে বাচ্চারা ধরলাম প্রায় 4 কোটি হয়ে যাবে এখানে পপুলেশন। এখন এত লার্জ পপুলেশনের স্যাম্পলিং ফ্রেম কিন্তু সম্ভব না। তাহলে আমি প্রথমে হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নিলাম, যে প্রথমে বাংলাদেশকে ভাগ করলাম ডিভিশনে, এবার ডিভিশন থেকে নিলাম, ডিভিশন থেকে আমি সেই ডিভিশনের মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে নিলাম হচ্ছে ধরো 3টা ডিভিশন। সেই 3টা ডিভিশনের মধ্যে আবার ডিস্ট্রিক্ট কয়টা, সেই ডিস্ট্রিক্টের লিস্টের থেকে সেখান থেকে নিলাম আমি 64টা জেলা, তো সেখান থেকে নিলাম হলো গিয়ে 32টা জেলা। এরপর 32টা জেলা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে সেখান থেকে নিলাম থানা, অ্যাভেল করা সম্ভব, থানা থেকে নিলাম ইউনিয়ন, ইউনিয়নের থেকে এরপর আবার র্যান্ডম সিলেক্ট করে 10টা নিলাম গ্রাম, এই 10টা গ্রাম থেকে র্যান্ডমলি সিলেক্ট করে নিলাম 5টা করে বাসা। এইবারে সেই বাসাগুলা থেকে আমি বাচ্চাদের যে ডাটা সেটা হচ্ছে মাল্টি স্টেজ আর এরিয়া স্যাম্পলিং অর্থাৎ ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে স্যাম্পল সাইজ হচ্ছে 500, সিলেক্ট করলাম 250 থানা, কারণ প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে থানা কয়টা সেটার স্যাম্পলিং ফ্রেমটা পসিবল। হ্যাঁ, এটা আমি লিস্ট পাবো। সেখান থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং করে 250টা থানা নিলাম। 250টা থানা মধ্যে যতগুলা গ্রাম আছে সেটা লিস্ট আমার কাছে আছে, সেখান থেকে 250টা গ্রাম নিলাম। এবার এই 250টা গ্রামে যতগুলা হাউস হোল্ড আছে মানে বাসার হোল্ডিং নাম্বার, সেখান থেকে 1000টা করে বাসা নিলাম, তাহলে আমার চলে আসলো হচ্ছে ডিজার্ট স্যাম্পল সাইজটা। এইটা হলো গিয়ে মানে 1000টা বাসা নিলাম, সেখান থেকে 5000 বাচ্চা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এইটা হলো গিয়ে মাল্টি স্টেজ স্যাম্পলিং বা এরিয়া স্যাম্পলিং। হ্যাঁ, এটা যখন লার্জ পপুলেশন থাকে তখন এভাবে জিওগ্রাফিক্যাল ইউনিটে ভাগ করে করে এবং ওই
প্রতিটা স্টেজ থেকে, মানে এখানে যেটা একদম প্রথমে যে ভাগ করলাম ডিস্ট্রিক্ট, সেইটা হলো গিয়ে আমার সেটা হলো গিয়ে আমার প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। সেখান থেকে যে থানা নিলাম এটা হচ্ছে সেকেন্ডারি স্যাম্পলিং ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে টারশিয়ারি স্যাম্পলিং ইউনিট। এবার লাস্ট এইটা হলো গিয়ে টার্গেটেড স্যাম্পলিং ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এরপরে হচ্ছে নামে কাছে, তারপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল না নিয়ে এক একটা ক্লাস্টারকে স্যাম্পলিং ইউনিট ধরা হয়। যেমন তোমাদের একটা বলেছিলাম যে এলিমেন্টারি ইউনিট আর স্যাম্পলিং ইউনিট। হ্যাঁ, আর স্যাম্পলিং ইউনিট আর এলিমেন্টারি ইউনিট যখন ছোট পপুলেশন তখন হচ্ছে সেম, কিন্তু স্যাম্পলিং ইউনিট আর এলিমেন্টারি ইউনিট ডিফারেন্ট হয়ে যায় এই ক্লাস্টার স্যাম্পলিং এ। ক্লাস্টার স্যাম্পলিং এ এক একটা ক্লাস্টার হচ্ছে স্যাম্পলিং ইউনিট, সেই ক্লাস্টার থেকে মানে মেম্বার অফ ক্লাস্টারদেরকে আমি স্যাম্পল হিসেবে নিব, সেটা হচ্ছে এলিমেন্টারি ইউনিট, তাদের ডাটা দিব। হ্যাঁ, যেমন আমি দেখতে চাই যে ঢাকা শহরে 15 থেকে 45 বছরের প্রেগনেন্ট ওমেনদের মধ্যে ভ্যাকসিনেশন কাভারেজটা কিরকম। এখন ঢাকা শহরে এই বয়সের প্রেগনেন্ট ওমেন কম করে হলেও ধরলাম যে 70 লাখের মতো তো হবেই, 70-80 লাখ তো হবে। এখন এত লার্জ পপুলেশনে আমি কিভাবে হচ্ছে ডেজার্ট স্যাম্পল সাইজটা নিব। এখন যেটা করব যে আমি পুরা ঢাকা শহরকে একটা, এটা যে ম্যাপটা সেটা থেকে 1000টা ব্লকে ভাগ করলাম এবং প্রত্যেক ব্লকে 5000 জন করে হচ্ছে পপুলেশন। এইটা হলো কি আমার এক একটা ক্লাস্টার। এই যে 1000টা ব্লক, এই 1000টা ব্লক হচ্ছে এক একটা ক্লাস্টার। এখন স্যাম্পল সাইজ যদি 500 থাকে তাহলে আমি 50টা ব্লক নিব, অর্থাৎ এই যে 1000টা ব্লক ছিল সেখান থেকে 50টা ব্লক নিচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লাস্টার থেকে র্যান্ডম সিলেকশন করে আমি 50টা ক্লাস্টার নিচ্ছি এবং প্রত্যেক ব্লক ক্লাস্টার থেকে এখন 10 জন করে প্রেগনেন্ট ওম্যান নিয়ে নিচ্ছি, তাহলে আমার 500 যে স্যাম্পল সাইজ সেটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, বা এটার আরেকটা নাম হচ্ছে ব্লক স্যাম্পলিং। ঠিক আছে, এখানে দেখো মাল্টি স্টেজের সাথে এটার একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মাল্টি স্টেজে কিন্তু আমি মানে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর সেখান থেকে হচ্ছে থানা, তারপর সেখান থেকে হচ্ছে ভিলেজ, এভাবে করে যাচ্ছিলাম, অর্থাৎ এক একটা স্টেজ বাই স্টেজ। ক্লাস্টারে কিন্তু স্টেজ বাই স্টেজ না, ক্লাস্টারে কিন্তু আমি একবারে ভাগ করে সেই ভাগগুলা থেকে স্যাম্পল নিয়ে নিব। আচ্ছা, মাল্টি স্টেজ স্যাম্পলিংটা আবার বড় করে বলা আছে যে প্রত্যেকটা, এই যে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, সেখান থেকে সেকেন্ডারি স্যাম্পলিং ইউনিট। আচ্ছা, এরপর হচ্ছে মাল্টিফেজ স্যাম্পলিং। মাল্টিফেজ স্যাম্পলিংটা আবার শুনতে অনেকটা মাল্টি স্টেজ স্যাম্পলিং এর সাথে সিমিলার মনে হলো, এটা আবার ডিফারেন্ট। মাল্টিফেজ স্যাম্পলিংটা কেমন, সেটা হচ্ছে ফেজ বাই ফেজে করব এবং এই ফেজগুলা ডিটারমাইন্ড হবে ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ স্টাডি সাবজেক্টস। এখানে হোল স্যাম্পল থেকে পার্ট অফ ইনফরমেশন একবার নিব, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্টেড ফ্রম দ্য সাব স্যাম্পলস অ্যাট আ লেটার ফেজ। সেটা কিরকম, মনে করো আমি দেখতে চাই যে মিরপুর এলাকায় কতজন মানুষের টিউবারকুলোসিস, মানে এটা আরটিপিসিআর টিউবারকুলোসিস মানে স্পুটাম ফর পিসিআর দিয়ে হচ্ছে টিউবারকুলোসিসটা কনফার্ম করতে চাই। এখন আমি যদি টোটাল মিরপুর অঞ্চলে যতজন কাফ নিয়ে আসতেছে তাদেরটা করতে যাই, তাহলে বিশাল একটা সংখ্যা হয়ে যাবে, তাদের প্রত্যেকে স্পুটাম ফর পিসিআর করতে পারবে না। হ্যাঁ, এবং এটা খুবই ইনকনভিনিয়েন্ট একটা বিষয় হবে। তাহলে আমি প্রথমে কি করব, ফার্স্ট পেজে আমি নিব হচ্ছে যতজনের টিউবারকুলোসিসের সাজেস্টিভ সাইন সিম্পটম আছে তাদেরকে, তারপরে তাদের মধ্যে আমি নিব হচ্ছে যতজনের ইএসআর হচ্ছে সাজেস্টিভ তাদেরকে নিলাম। এই যে ফেজ, এখন কিন্তু আরেকটা ফেজ চলে আসলো, সেকেন্ড ফেজ। এবার থার্ড ফেজে আমি নিচ্ছি হচ্ছে এক্স-রে টেস্ট করলাম, যতজন আছে মনে করো এখানে আসলো 6000 মানুষ আমি পেলাম যাদের সাইন সিম্পটম পজিটিভ এবং যাদের ইএসআর হাই। এই 6000 জনের মধ্যে থেকে আমি আবার যাদের চেস্ট এক্স-রে সাজেস্টিভ তাদেরকে নিলাম। এটা হয়ে গেল ফোর্থ ফেজ। এইবারে এই ফোর্থ ফেজে এসে আমি পেয়ে গেলাম হচ্ছে
আর তাহলে আমি মাল্টিফেজ স্যাম্পলিংটা আবার বলি। এটা হচ্ছে ফেজ বাই ফেজ করা হয়, যেখানে স্টাডি সাবজেক্ট গুলা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার দিয়ে এই ফেজ গুলোকে ডিটারমাইন করা হয়, এবং হোল স্যাম্পল থেকে পার্ট অফ ইনফরমেশন প্রথমে কালেক্ট করা হয়, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্ট করা হয় সাব স্যাম্পল থেকে এট আ লেটার ফেজ। সেটা কিরকম আমি বললাম যে যতজন বাসিন্দা হচ্ছে ঢাকার উত্তরার যতজন বাসিন্দা সবার মধ্যে আমি দেখতে চাই যে তাদের আরটিপিসিআর ফর কোভিড পজিটিভ কতজনের। হ্যাঁ, এখন ওখানে টোটাল যে পপুলেশন তাতে যদি প্রত্যেকের আরটিপিসিআর করতে যাই তাহলে হচ্ছে একটা মানে বিশাল সংখ্যা চলে আসবে, সেটা কনভিনিয়েন্ট হবে না। এখন আমি কি করতে পারি, প্রথমে তাদের মধ্যে যতজন হচ্ছে কোনো সাইন সিমটম শো করতেছে যে ফিভার কাফ আছে, তাদেরকে আমি নিলাম যাদের কাফ ফিভার। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম কথা কেটে কেটে আসছে আপনার। এবার এটা হলো আমার ফার্স্ট ফেজ। এর পরের ফেজে হচ্ছে আমি নিলাম এদের। এখন শোনা যায়? ম্যাম শোনা যায়, কিন্তু ম্যাম একটু পর পর হচ্ছে কথাটা মানে শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, কেটে যাচ্ছে বারবার। বারবারই বলতেছে যে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল। যেমন প্রথমে যাদেরকে নিয়ম পেলাম আমি ৯,০০০ জন, এটা গেল সেকেন্ড ফেজ। এইবার এই ৯,০০০ জনের মধ্যে থেকে আমি আবার দেখা গেল তাদের হচ্ছে যে আরটিপিসিআর করলাম, দেখা গেল তাদের মধ্যে যত পজিটিভ নেগেটিভ আসে। তো এই যে শুরুতে আমি ফার্স্ট যে ফেজে তাদের ক্যারেক্টারিস্টিক্স একটা কমন ক্যারেক্টারিস্টিক্স ছিল যে কাফ কোল্ড ফিভার এগুলো ছিল, তারপরে তাদের থেকে আমি আবার এক্সরে দিয়ে ভাগ করলাম, তারপরে হচ্ছে তাদের থেকে এই আরটিপিসিআর করলাম। এইটা হচ্ছে মাল্টিফেজ স্যাম্পলিং। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু হোল স্যাম্পল আমি যেটা নিছি সেটার সব ইনফরমেশন নিছি, তারপরে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লেটার ফেজে নিয়েছি। এটা হচ্ছে মাল্টিফেজ স্যাম্পলিং। হ্যাঁ, আচ্ছা, এবারে আসতেছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলা। এর মধ্যে প্রথম যেটা কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে যে টার্গেট পপুলেশনের মধ্যে যারা মোস্ট অ্যাক্সেসিবল এন্ড অ্যাভেলেবল আমি তাদেরকে নিচ্ছি, এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এটা ইনএক্সপেন্সিভ, লেস টাইম কনজিউমিং, কিন্তু স্যাম্পলটা সাধারণত নন রিপ্রেজেন্টেটিভ অফ টার্গেট পপুলেশন থাকে। সেটা কিরকম, যেমন আমরা ডাক্তাররা অনেক সময় এরকম কিছু স্টাডি করি যে চেম্বার পেশেন্টদের মধ্যে কোন ধরনের সিমটম প্রোফাইল পাচ্ছি বা চেম্বার পেশেন্টদের মধ্যে কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করছি, এগুলো সব হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। অর্থাৎ আমার জন্য অ্যাক্সেসিবল, লেস টাইম কনজিউমিং এবং ইনএক্সপেন্সিভ, কিন্তু এই স্যাম্পলটা কিন্তু টার্গেট মানে হোল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। আমি যদি যে এলাকায় চেম্বার করি সেই এলাকার চেম্বারে যতজন আসতেছে তাদের উপর স্টাডি করলাম, তাতে কিন্তু আমি বলতে পারি না যে ওই এলাকার সবার প্রোফাইলটা হচ্ছে এরকম, কারণ চেম্বারে শুধু যার ডিজিজ সে আসতেছে। হ্যাঁ, সো কনভেনিয়েন্স স্যাম্পলিং যদিও খুব অল্প সময় তো এটা নন রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, পারপাসিভ স্যাম্পলিং হচ্ছে এখানে রিসার্চার তার জাজমেন্ট অনুযায়ী স্যাম্পল কালেকশন করে। কথা কি আবার কেটে যাচ্ছে না পরিষ্কার আছে? জি ম্যাম, কথা কেটে কেটে আসছে। বুঝতে যাচ্ছে না। ম্যাম একটা টাইম শোনা যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার ডিসকানেক্টেড মনে হচ্ছে, মানে কথা কিছু শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম এখন শোনা যাচ্ছে না। তোমাদের কথা পরিষ্কার। ম্যাম এখন শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ, হ্যালো, জি ম্যাম এখন শুনতে কি শোনা যায়? জি ম্যাম, জি ম্যাম এখন শুনতে পাচ্ছি ম্যাম। হচ্ছে এখানে রিসার্চারের জাজমেন্ট অনুযায়ী স্যাম্পলিংটা নেওয়া হয়। হ্যাঁ, এখানে কিছু প্রি ডিটারমাইন্ড ক্রাইটেরিয়া অর সাবজেক্টিভ জাজমেন্ট অনুযায়ী রিসার্চার চুজ করে স্যাম্পল ইউনিটকে। সেটা কি রকম, যেমন
আমি বললাম যে হসপিটালে যতজন পেশেন্ট আসতেছে তাদের মধ্যে থেকে যাদের হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন বেশি, আমি তাদের ডায়েটারি প্যাটার্ন দেখবো। এখানে আমি যাদেরই হচ্ছে দেখা যাচ্ছে যে সিরাম ক্রিয়েটিনিন বেশি তাদেরকে নিচ্ছি। এটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। হ্যাঁ, যে কোনো পেশেন্টকেই আমি এখানে ইনক্লুড করছি, অর্থাৎ আমার জাজমেন্ট অনুযায়ী যাকে মনে হচ্ছে যে এর সিরাম ক্রিয়েটিনিন আমি বেশি পেতে পারি তাদেরকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং, বা এটাকে জাজমেন্ট স্যাম্পলিংও বলে। আচ্ছা, কোটা স্যাম্পলিং এটা অবশ্য মেডিকেল স্টাডিতে ব্যবহার করা হয়। এখানে হচ্ছে হেটারোজেনাস পপুলেশনের জন্য এই কোটা স্যাম্পলিংটা ইউজ করা হয়। এখানে কিছু মানে টোটাল পপুলেশনকে হোমোজেনাস নন ওভারল্যাপিং কোটাতে ভাগ করা হয়, যাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া কমন থাকে এবং এই ক্রাইটেরিয়াটা আউটকামকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা চিন্তা করেই হচ্ছে এই কোটাটা তৈরি করা হয়। যেমন আমি বললাম যে আমি হসপিটাল সম্পর্কে মানুষের ধারণা কি এটা স্টাডি করব। এখন সেই স্টাডিতে আমি যদি এলাকার টিচার, তারপর মসজিদের ইমাম, তারপরে হচ্ছে যে মিডিয়া পারসন, এদেরকে যদি পপুলেশনকে নিয়ে নিই তাহলে কিন্তু একটা যাবে। এই কারণে যেটা মিডিয়া পারসন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা, তাদের মধ্যে থেকে আমি দুজন দুজন করে নন ওভারল্যাপিং কোটা তাহলে সিলেক্ট করলাম। এক একজন এক একটা কোটা, যে টিচার থেকে দুইজন নিলাম, মসজিদের ইমাম থেকে দুইজন নিলাম, হ্যাঁ, এভাবে করে কোটায় ভাগ করে তাদের মধ্যে থেকে নন র্যান্ডমলি পার্সন নিয়ে, সেটাও কনভিনিয়েন্ট আর পারপাসিভ স্যাম্পলিং নিয়ে তারপর তাদের থেকে ডাটা নিলাম। এটা হচ্ছে কোটা স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং এটা একটা মজার বিষয়। এটা হচ্ছে যাদেরকে রিচ করাটা কষ্টকর তাদের ক্ষেত্রে স্নোবল স্যাম্পলিংটা ইউজ করা হয়। এখানে হচ্ছে একজন রিসার্চ পার্টিসিপেন্ট সে আদার পার্টিসিপেন্টকে রিক্রুট করে ফর আ টেস্ট আর স্টাডি। যেখানে পটেনশিয়াল পার্টিসিপেন্টটা হার্ড টু ফাইন্ড তাদের ক্ষেত্রে এটা করা হয়। স্নোবল স্যাম্পলিং করা হয় যেমন মনে করো আমি বললাম যে আমি যাদের হচ্ছে মানে যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের অধিকারী তাদের মধ্যে আমি একটি স্টাডি করব। এখন এই ধরনের পপুলেশনকে কিন্তু পাওয়াটা টাফ ব্যাপার। এখন সেক্ষেত্রে কি করব, আমি একজনকে রিক্রুট করলাম, সে বাকিদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, এটাকে স্নোবল স্যাম্পলিং বলা হয় এই জন্য যে বরফের বল যখন গড়াতে থাকে তখন সে তার সাথে আরো কিছু বরফ খণ্ড হচ্ছে নিতে থাকে। হ্যাঁ, বল স্যাম্পলিং। অথবা আমি বললাম যে আমি এইচআইভি পেশেন্ট যারা বা ড্রাগ অ্যাবিউজ করে যারা তাদেরকে নিব, তাদের উপর একটি স্টাডি করবো। তাহলে দেখা যাবে প্রথম আমি যাকে রিক্রুট করতেছি সে অন্যদেরকে, সে আরো 10 জনকে তার পরিচিত ভিত্তিতে নিয়ে আসতেছে, আবার তাদের থেকে আরো 10 জন আমি পাচ্ছি। এরকম করে করে এখানে রিসার্চ স্যাম্পলটা কালেক্ট করা হয়। আচ্ছা, কনজিকিউটিভ স্যাম্পলিং হচ্ছে এইটা কিছুটা কনভিনিয়েন্স স্যাম্পলিং এর মতনই, যে যাদেরকে আমি অ্যাক্সেস করতে পারবো তাদেরকে নিব। তবে এখানে এটা যেই দিন থেকে আমি রিসার্চ মানে ডাটা কালেকশনের ডেট সিলেক্ট করব সেই দিন থেকে ওই নির্দিষ্ট ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া যতজন ফিল আপ করে সেই টোটাল মানে যতজনকে পাবো ততজনকে আমি নিতে থাকবো আনটিল আনলাম যত পোস্ট যতকে নিব। তাহলে আমি ঠিক করলাম যে হ্যাঁ আমি এই বছরের এপ্রিল মাস থেকে যতজন হাসপাতালে আসছে রিকভার হয়েছে তাদের সবাইকে আমি নিয়ে নিচ্ছি আপ টু জুন মাস পর্যন্ত। এটা হচ্ছে কনজিকিউটিভ স্যাম্পলিং। এখন এইটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে বেস্ট, কারণ এখানে সবাই ইনক্লুডেড হতে পারে। এ পর্যন্ত কি ক্লিয়ার শোনা গেছে?
আচ্ছা, স্যাম্পলিং এররটা কি? ট্রু পপুলেশন প্যারামিটার থেকে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। হ্যাঁ, এটা যে কোনো স্টাডিতে থাকবেই, কিন্তু লার্জার স্যাম্পল সাইজ নিলে এটাকে কমানো যায়। তবে আরেকটা সমস্যা হচ্ছে লার্জার স্যাম্পল সাইজের টাইম এবং এক্সপেন্সও থাকে, যে খরচটা সেটারও একটা বিষয় থাকে, এবং সবসময় লার্জ স্যাম্পল সাইজ যে রিপ্রেজেন্টেটিভ হবে তাও না। সুতরাং এটাই যে স্যাম্পলিং এররটাকে একেবারে ইলিমিনেট করে দেয় তাও না, স্যাম্পলিং এররের চান্সটা সব স্টাডিতেই থাকবে। অনেক বেছে বেছে পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করা হলেও, এটা নিয়ে বিস্তর মানে কাজ করা হলেও দেখা যায় স্যাম্পলিং এররের চান্স থাকে। এটা যখন পরবর্তীতে আমি মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল ডেভিয়েশন এগুলো পড়াবো, তখন আরো ক্লিয়ার হবে যে প্রত্যেক স্টাডিতেই ধরা হয় যে স্যাম্পল থেকে আমি যে স্ট্যাটিস্টিক্স পাইছি আর পপুলেশন প্যারামিটার সেটার মধ্যে একটা গ্যাপ আছে। এখন সেই গ্যাপটাকে হিসাব করে সব স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট গুলা পাবলিশ করা হয়। আচ্ছা, এখন আসি ডাটা কালেকশন। ডাটা কালেকশন হইতে পারে দুই রকম, একটা হচ্ছে এটার সোর্স আছে প্রাইমারি সোর্স, আর এটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্সটা হচ্ছে একজন ইনভেস্টিগেটর যখন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স। কিরকম, আমি কোনো কোশ্চেনিয়ার অ্যাপ্লাই করলাম বা ল্যাবে কোনো টেস্ট করলাম, এক্সপেরিমেন্ট করলাম, এইটা হচ্ছে প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স হচ্ছে অলরেডি রেকর্ড করা আছে ডাটা, সেইটাকে আমি স্টাডির অবজেক্টিভ অনুযায়ী সেই ডাটাটাকে ইউটিলাইজ করলাম, সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। যেমন অনেক সময় এরকম আছে যে রেকর্ড থেকে পরবর্তীতে ডাটা কালেকশন করা হয়, তারপরে আগের যে রিসার্চ সেখান থেকে ডাটা নেওয়া হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স। ডাটা নেওয়া হয় রেকর্ড, সার্ভেস, এক্সপেরিমেন্টস থেকে। হ্যাঁ, এর মধ্যে রেকর্ড, সার্ভে এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স, কারণ এটা অন্যরা কেউ করে গেছে, সেটাকে রেকর্ড করে গেছে। আর এক্সপেরিমেন্ট হচ্ছে প্রাইমারি সোর্স, ইনভেস্টিগেটর নিজে সেটাকে করে। আচ্ছা, এখন ডাটা কালেকশন মেথড কি কি আছে? একটা আছে অবজারভেশন। হ্যাঁ, কিচ্ছু করলাম না, জাস্ট অবজার্ভ করে গেলাম একটা স্যাম্পলকে। কাউন্টিং, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আমি কাউন্ট করলাম। মেজারমেন্ট, এইসব ক্ষেত্রে ডাটা কালেকশন টুল কি কি? যেমন অবজারভেশনের জন্য লাগবে হচ্ছে চোখ, আর অন্যান্য যেটা কাউন্টিং, মেজারমেন্ট, এগুলোর জন্য পেন, পেপার, স্কেল, মাইক্রোস্কোপ, ভিডিও টেপ, ফিল্ম, রেটিং স্কেল, চেকলিস্ট, এগুলো দরকার হবে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশনের জন্য দরকার হবে ইনস্ট্রুমেন্ট। যেমন আমি বললাম যে কোনো একটা বাজারে চালু একটা ওষুধের মধ্যে ধরলাম যে স্টাডি করব যে এই ওষুধে কোনো রকম কোনো কার্সিনোজেনিক কম্পোনেন্ট আছে কিনা, সেক্ষেত্রে এটাকে ল্যাবে এক্সপেরিমেন্ট করা হবে। হ্যাঁ, সেই অনুযায়ী ল্যাবের ইনস্ট্রুমেন্ট লাগবে। তারপর হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য লাগে ইন্টারভিউ শিডিউল, টেপ রেকর্ডার, চেকলিস্ট, কোশ্চেনিয়ার, যদি টেলিফোনের মাধ্যমে হয় তাহলে টেলিফোন সেট। তারপর হচ্ছে অ্যাডমিনিস্টারিং কোশ্চেনিয়ার আর শিডিউল, সেটা দিয়েও ডাটা কালেকশন করা যায়। যে স্যাম্পলের উপরে আমি হচ্ছে এই কোশ্চেনিয়ারটা দিয়ে দিলাম, তারা সেটাকে ফিল আপ করে দিল। আচ্ছা, এটার জন্য টুল লাগবে কোশ্চেনিয়ার, শিডিউল। তারপরে হচ্ছে ডাটা কালেকশন করা যায় রিভিউ অফ রেকর্ডস, ডকুমেন্টস এক্সেট্রা। এখানে লাগবে ডাটা কালেকশন শিট আর রেকর্ডিং ফর্ম। এটা হচ্ছে কোশ্চেনিং করে, কোশ্চেনিং যেমন লাইকার্ট স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল, এগুলো দিয়ে। যেমন অনেক সময় তোমরা নেটে দেখো যে কিছু এরকম লাইকার্ট স্কেল থাকে, যে এরকম বলা থাকে যে এই সিচুয়েশন আপনি রাগ করবেন কতটা, সেখানে দেওয়া থাকলো যে একটু করবেন, কিছু না করে হেসে চলে যাবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধাপ দেওয়া থাকে। তারপর মনে করো বিভিন্ন তুমি একটা জিনিস কিনলা, সেটার একটা রিভিউ দেওয়ার অপশন থাকে, যে এটাকে কতটুকু আপনি রেকমেন্ড করবেন, সেটা স্টার দেওয়ার থাকে। কারণ আমি যে লেকচারটা দিচ্ছি এটার উপর তোমাদের লাইকার্ট স্কেলে একটা অ্যাসেসমেন্ট করতে দেওয়া হলো যে এই লেকচারটা তোমাদের কাছে কেমন লেগেছে। সেখানে রেটিং দেওয়া হলো যে একটুও ভালো না, সামান্য ভালো, একটু ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্টের দরকার আছে, এরকম এক একটা লাইকার্ট চার্ট দিয়ে দেওয়া হলো, তোমরা সেটা ফিল আপ করলাম। এইরকম হচ্ছে লাইকার্ট স্কেল। আচ্ছা, এখন ডাটা কালেকশন করার পরে
প্রেজেন্টেশন অফ ডাটা। এইটার উদ্দেশ্য হচ্ছে যে ডাটাকে এমন ভাবে গ্রুপ আর ক্লাসিফাই করা যাতে সেটা কনসাইজ, মিনিংফুল, ইন্টারেস্টিং হয় এবং ফার্দার অ্যানালাইসিসের জন্য হেল্পফুল হয়। এটার মেইন মেথড হচ্ছে ট্যাবুলেশন, চার্ট এন্ড ডায়াগ্রাম। হ্যাঁ, এখন কি ধরনের চার্ট ডায়াগ্রাম ইউজ করব এটা ডিপেন্ড করে ডাটাটা কি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ সেটার উপরে। এখন কোয়ান্টিটেটিভ ডাটার জন্য আছে হচ্ছে হিস্টোগ্রাম, frequency polygon, frequency curve, line chart or graph, cumulative frequency curve, scatter diagram, dot plot, stem and leaf plot আর box plot। আর qualitative ডাটার জন্য হচ্ছে বার ডায়াগ্রাম, পাই or sector diagram, pictogram, map diagram। এখন এই স্লাইডটা তোমাদের একেবারে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এইটা তোমরা একবার মুখস্থ করার পর দেখবা যে ডাটা টাইপ যেরকমই দেয়া হোক তোমরা এটাকে সাজাতে পারবা বা প্রেজেন্ট করতে পারবা। আচ্ছা, প্রথমে আসি টেবিল। টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এটার এসেনশিয়াল পার্ট গুলো থেকে টাইটেল, সাবটাইটেল, বক্স হেড, বডি। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেবিলের চেহারা। এটা মনে রাখলে টেবিল তোমরা তৈরি করতে পারবা। যেমন এখানে একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে যে 200 জন স্টুডেন্টের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশনটা কিরকম। 0 থেকে 10 মার্ক কতজন পেয়েছে, 10 থেকে 20 মার্ক কতজন পেয়েছে, 20 থেকে 30 মার্ক কতজন পেয়েছে, এভাবে করে এটা ট্যাবুলেটেড ফর্মে। হ্যাঁ, এখন দেখো আমি যদি এভাবে লিখতাম, প্রতিটা মার্কস লিখে যেতাম যে এরকম 2, 4, 6 এভাবে করে লিখতাম, তাহলে কিন্তু কিছু বোঝা যেত না। এখন যখন এটাকে গ্রুপ করলাম তখন কিন্তু বোঝা যাচ্ছে যে কতজন কত মার্কসের ভিতরে আছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে বলি যে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে কোনটা, যেমন এই যে 50 থেকে 60 ঘরে হচ্ছে 50 জন, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই টেবিল থেকে। আবার 0 থেকে 10 আর 90 থেকে 100 এই দুই গ্রুপে দেখো কম সংখ্যক লোক। হ্যাঁ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। টেবিল করার সুবিধা হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা কি? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটাকে হিস্টোগ্রাম দিয়ে প্রেজেন্ট করা যায়। দেখো এখানে ওয়েট আর সেই ওয়েটের ফ্রিকোয়েন্সিটা সেটা হিস্টোগ্রাম দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। এখানে মানে 132 পাউন্ড থেকে শুরু করে 148 পাউন্ড পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা কত, এই ওজনের ধরলাম একটা ক্লাসে আমি যতজন স্টুডেন্ট তাদের মধ্যে ওয়েটটাকে নিলাম। তো 125 পাউন্ড থেকে 148 পাউন্ড কতজনের আছে সেইটার ফ্রিকোয়েন্সিটা আমি সাজাইলাম। এখানে হচ্ছে এই হরাইজন্টাল অ্যাক্সিসে আমার নিতে হবে হচ্ছে ওয়েট, আর ফ্রিকোয়েন্সিটা নিচ্ছি আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে। হ্যাঁ, এইবার সাজালে যেটা আসে, যে বার চার্টটা আসে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। আবার এই হিস্টোগ্রামের প্রত্যেকটার মিড পয়েন্টটা যদি আমি নেই, তারপর সেটা থেকে একটা কার্ভ করি, সেই কার্ভটা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে যখন আমি ফ্রিকোয়েন্সিটাকে অ্যাঙ্গেল ওয়াইজ মানে হিস্টোগ্রামের অ্যাঙ্গেল ওয়াইজ প্রেজেন্ট করি, তখন ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। হ্যাঁ, এইখানেও তোমার যেমন এখানে হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্টস যেটা, সেই ভ্যারিয়েবলটা চলে গেছে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে, আর হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে যেটা আমার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা। হ্যাঁ, এখানে হাইটটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর নাম্বার অফ যে এই হাইটে কত নাম্বারের স্টুডেন্ট থাকবে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। এইভাবে করে সাজাইলে আমরা যে যেই হচ্ছে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। তারপর আসতেছে হচ্ছে লাইন গ্রাফ। হ্যাঁ, লাইন গ্রাফটাতে দেখো এখানে লাইন গ্রাফটাতে একটা সুবিধা হচ্ছে কোনো ট্রেন্ডকে মানে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে এমন কোনো ভ্যারিয়েবলকে আমরা প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে প্রতি মাসে পপুলেশন কত থাকছে সেইটা হচ্ছে আমি একটাই ছবির মাধ্যমে দেখে যাই। মানে এটা হচ্ছে
একটা ফ্রিকোয়েন্সি পলিগন যেটা রিপ্রেজেন্ট করে ট্রেন্ড, মানে একটা রেগুলার ইন্টারভ্যালে চেঞ্জ ইন ভ্যারিয়েবল, সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে লাইন গ্রাফ। এখানে মান্থলি পপুলেশন দেখাচ্ছে যে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পপুলেশনের কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে ডট প্লট। ডট প্লটটা ইউজ করা হয় যখন স্মল ডাটা সেট যেখানে হিস্টোগ্রাম করলে সেটা ইরেগুলার হইতো, সেখানে হচ্ছে ডট প্লট করা হয়। যেমন মনে করো তোমাদের সবার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি যে প্রেফার্ড স্ন্যাক, মানে কার কোন স্ন্যাক পছন্দ এগুলার ভিতরে, এখন দেখা গেল পপকর্ন আসলো হচ্ছে 8 জনের, চিপস আসলো হচ্ছে 4 জনের, তারপর কিটক্যাট আসলো 3 জনের। হ্যাঁ, তাহলে সেটাকে এরকম ডট প্লট দিয়ে খুব সহজে সাজানো যাবে। কিন্তু হিস্টোগ্রাম করতে গেলে এখানে হচ্ছে দেখা যেত যে হিস্টোগ্রামটা ইরেগুলার হইতো, এত কম ডাটার মধ্যে হিস্টোগ্রামটা একটা কোনো মানে দেখা যাবে যে সেটা জয়েন হবে না এবং একটা অদ্ভুত মানে ওটা হিস্টোগ্রামের ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, তখন হচ্ছে ডট প্লট ইউজ করা হয়। আচ্ছা, হচ্ছে হুইস্কার প্লট বা বক্স প্লট বলা হয় এটাকে। এখানে হচ্ছে এই বক্স গুলা কোয়ার্টাইলকে নির্দেশ করে। কোয়ার্টাইল কি এটা তোমাদের পরে বলবো, যেটা মেজার্স অফ মানে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ওখানে পাওয়া যাবে। এখানে হচ্ছে একজন পেশেন্টের মানে 1 মাস 3 মাস এই সময়টার অ্যাডিপোনেক্টিনটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, এইখানে যে এই বাউন্ডারিটা থাকে হচ্ছে থার্ড কোয়ার্টাইল আর এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, আর এই যে মাঝখানের যে লাইনটা সেটা হলো গিয়ে মিডিয়ান, মানে সেটা হচ্ছে গিয়ে মিন নির্দেশ করে। হ্যাঁ, এটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লটে যেটা বোঝা যায় যে এখানে কোনো আউটলাইন কিছু আছে নাকি এবং ট্রেন্ডটা কিরকম। যেমন দেখা যাচ্ছে যে এই পেশেন্টের 1 মাসের থেকে 3 মাসে অ্যাডিপোনেক্টিন লেভেলটা আবার কমে গেছে। স্টেম অ্যান্ড লিফ প্লটটা হচ্ছে এরকম যে এখানে স্টেমটা থাকে একটা ইউনিটের, সেখান থেকে লিফটা যোগ হয় এবং এখান থেকে বোঝা যাবে যে লোয়েস্ট ভ্যালু কোনটা, হাইয়েস্ট ভ্যালু কোনটা। হ্যাঁ, যেমন এখানে 1964 এটা একটা ভ্যালু আর 2010 এটা একটা ভ্যালু। হ্যাঁ, এখানে প্রতি এক হচ্ছে মানে এখানে ইউনিট হচ্ছে 10। আচ্ছা, স্টেম এন্ড লিফ প্লটটা পরবর্তীতে তোমাদেরকে কোনো স্টাডি মানে যেটা হচ্ছে যে একটা ডাটা সেট দিয়ে যখন করতে বলবো তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, পাই চার্টটা হচ্ছে এইটা প্রপোর্শন অফ কোয়ালিটেটিভ ডাটা, সেটা হচ্ছে বুঝায় যখন ক্যাটাগরিগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেখানে হচ্ছে পাই চার্টটা কাজে আসে, মানে এটা প্রপোর্শন বুঝায়। যেমন সামনে হচ্ছে ফাইনাল প্রফ, সেই ফাইনাল প্রফে দেখা যাবে যে কোভিড টেস্ট করে স্টুডেন্টদের আসতে হবে। এখন আমি যদি বলি প্রপোর্শনটা কি আসে তাদের মধ্যে টেস্ট পজিটিভ নেগেটিভের, সেটা পাই চার্ট দিয়ে বোঝা যায়। যেমন তাদের যদি আমি পার্সেন্টেজ ধরি যে 100 জনের মধ্যে কতজন, তাহলে দেখা গেল 44 জনের পজিটিভ, 56 জনের নেগেটিভ। এটা কিন্তু পাই চার্টটা দেখলে সাথে সাথে আমরা বুঝতে পারবো। পাই চার্টে সাধারণত প্রপোর্শনটাকে দেওয়া হয়, অর্থাৎ আমরা পার্সেন্টেজে বা কোয়ার্টাইলে এটা দিয়ে পাই চার্ট এক্সপ্রেস করা হয়। বার চার্ট হচ্ছে জেনারেল গ্রাফ ফর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এবং এটা হচ্ছে গ্রাফিক্যাল ইকুইভ্যালেন্ট অফ ফ্রিকোয়েন্সি টেবিল। হ্যাঁ, আগে যেটা ফ্রিকোয়েন্সি টেবিল দেখাইলাম সেটাকে বার চার্টেও এক্সপ্রেস করা যায়। যেমন এখানে দেখাচ্ছে যে একটা ক্লাসে মেল এবং ফিমেল স্টুডেন্টের সংখ্যা কত। এখানে বোঝা যাচ্ছে ফিমেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 আর মেলের হচ্ছে 10 জন। এটাও একটা বার চার্ট, এটা আমার একটা স্টাডি থেকে নিয়েছি, যে এখানে আইবিএস পেশেন্টের ইরিটেবল বাউল সিনড্রোমের নাম তো তোমরা শুনেছো। সেই ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে কি কি হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকে সেটা বার চার্ট দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা কিরকম, অর্থাৎ ক্যাটাগরিটা আমরা এই ক্যাটাগরিটাকে এক্সপ্রেস করতে পারছি বার চার্ট দিয়ে।
এটা হচ্ছে পিক্টোগ্রাম। পিক্টোগ্রাম হচ্ছে যে বার চার্টের পিক্টোরিয়াল প্রেজেন্টেশন। বার চার্টটাকে যখন আমরা ছবি দিয়ে এক্সপ্রেস করি তখন এটা হলো গিয়ে পিক্টোগ্রাম হয়ে যায়। যেমন এখানে দেখাচ্ছে যে এই তিনটা দেশে কতজন পপুলেশনের এগেনস্টে, মানে পপুলেশনের এগেনস্টে কতজন করে ডাক্তার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্পেনে 3.2 জন, কানাডাতে 2.1 জন, কিউবাতে 5.9 জন। সেখানে সেরকম ভাবে ছবি দেওয়া আছে। এইটা হলো গিয়ে ম্যাপ চার্ট। হ্যাঁ, এটা জিওগ্রাফিক্যাল ম্যাপ, বডি ম্যাপ, এরকম বিভিন্ন ভাবে দেখানো যায়। তাহলে এই গেল ডাটা প্রেজেন্টেশনের বিভিন্ন উপায়। সামনে যখন স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলো আসবে তখন হলো গিয়ে আরো বোঝা যাবে।